তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10 ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের পরবর্তী অংশ। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ অ্যান্ড সৌম্যস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এর আগের দুটো পার্টে আমরা এই চ্যাপ্টারের নদীর দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ এবং হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি তোমরা আগের পার্ট দুটো দেখে নিয়েছো। যদি আগের পার্ট দুটো দেখে না থাকো তাহলে বলবো তোমরা আগে ওই পার্ট দুটো দেখে নাও, তাহলে এই পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আগের পার্ট দুটো তোমরা আমাদের চ্যানেলের ক্লাস 10 জিওগ্রাফি যে প্লেলিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে বায়ুর দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। আমরা জেনেছি যে এই চ্যাপ্টারে তিনটে শক্তির দ্বারা বিভিন্ন রকম ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া হিসেবে তিনটে শক্তি প্রধানত কাজ করে: নদী, হিমবাহ এবং বায়ু। নদী আর হিমবাহের দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ আমরা আগেই পড়ে নিয়েছি। এখন আমরা বায়ুর দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে এখানে আলোচনা করব। তো বায়ুর কাজ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, এটা আলোচনার বিষয়। ওকে, তো বায়ুর কাজ দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ হয়, তো যেখানে এই ভূমিরূপগুলো সৃষ্টি হতে গেলে বায়ুর কাজ বা বায়ুর প্রাধান্য, বাতাসের প্রাধান্য বেশি থাকতে হবে। আর বাতাস বেশি প্রবাহিত হয়, বাতাস বেশি শক্তিশালী কোন কোন অঞ্চলে থাকে বলো দেখি? বাতাস বেশি শক্তিশালী দেখা যায় দুটো অঞ্চলে, এক হচ্ছে মরুভূমি অঞ্চল আর এক হচ্ছে সমুদ্রের ধারের অঞ্চল অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল। এই দুটো অঞ্চলে বায়ুর প্রাধান্য বা বায়ুর শক্তি বেশি। বেশি শক্তি দেখ, সব থেকে বেশি শক্তি বায়ুর হচ্ছে মরুভূমি অঞ্চলে। মরুভূমি অঞ্চলে ধুধু মাইলের পর মাইল বালি, সেখানে বাধাহীন একটা বায়ু প্রবাহ সেখানে দেখা যায়, প্রচন্ড শক্তিশালী বায়ু প্রবাহ দেখা যায়। তো চলো আমরা সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমেই আমাদের আলোচনার বিষয় এটাই যে পৃথিবীর মরু এবং উপকূল, এই দুই অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণ। এই দুই অঞ্চলে বায়ুর শক্তিশালী হয় কেন? দুটো অঞ্চল, পৃথিবীর মরুভূমি অঞ্চল আর উপকূল অঞ্চল, এই দুটো অঞ্চলে বায়ু শক্তিশালী হয় কেন? তো এটা আমরা প্রথমে আলোচনা করব। তো কি কি কারণ? যে প্রথমে মরুভূমি অঞ্চল আর উপকূলবর্তী অঞ্চল, মরুভূমি অঞ্চল আর উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল মানে সমুদ্রের তীর, যে বায়ুর প্রাধান্য বা বায়ুর শক্তিশালী হওয়ার কারণ কি? তো চলো আমরা দেখি। তো প্রথম যে কারণটা, 1 নম্বর, মরুভূমি অঞ্চল বা এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে বায়ুর যে শক্তি সেটা বেশি বা প্রাধান্য বেশি থাকার কারণ, এক হচ্ছে বাধাহীন বায়ু। বাধাহীন বায়ু, বাধাহীন বায়ু, বায়ু প্রবাহ 1 নম্বর। তো দেখো, এই মরুভূমি অঞ্চল বা উপকূলবর্তী অঞ্চলে বায়ুর বাধা থাকে না, উদ্ভিদ থাকে না, গাছপালা থাকে না, বা অন্যান্য কোনো বাধা থাকে না, ফলে বায়ু অবাধে প্রবাহিত হতে পারে, প্রচন্ড গতিবেগে বায়ু প্রবাহিত হতে পারে। তো সেই কারণে দেখো, প্রচন্ড গতিবেগে বায়ু কিন্তু প্রবাহিত হয়, কোনো বাধা নেই এখানে। তো সেই কারণে এই দুই অঞ্চলে বায়ুর শক্তি খুব বেশি হয়। তো প্রধান কারণ কি হচ্ছে? বাধাহীন বায়ু প্রবাহ। 2 নম্বর হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ুর শক্তিশালী হওয়ার 2 নম্বর যে কারণ, সেটা হচ্ছে বৃষ্টির অভাব। তো দেখো, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এবার বৃষ্টিপাত না হওয়ার জন্য কি হয়? বায়ু শুষ্ক হয়, এবং শুষ্ক বায়ু এখানে প্রচন্ড গতিবেগে প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের অভাব একটা কারণ। ওকে, 3 নম্বর যে কারণ এই মরুভূমি অঞ্চলে বায়ুর প্রাধান্য, মরুভূমি অঞ্চল বা উপকূল অঞ্চলে বায়ুর প্রাধান্যের যে কারণ, সেটা হচ্ছে বালু কণা সমৃদ্ধ বায়ু। বালু কণা সমৃদ্ধ বায়ু। তো দেখো, মরুভূমি অঞ্চল আর উপকূলবর্তী অঞ্চল উভয় অঞ্চলেই কিন্তু বালির
পরিমাণ খুব বেশি, বালি বেশি থাকে। এইবার এই বাতাসের সঙ্গে বালি মিশে থাকে, বাতাস যখন প্রবাহিত হয় তার সঙ্গে বালি মিশে যায়, আর বায়ু প্লাস বালি এই দুটো যখন মিশে যায় তখন একটা ডেডলি কম্বিনেশন হয়ে যায়, তখন কিন্তু একটা প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। এবং এই বালুকণা মিশ্রিত বায়ু যখন প্রবাহিত হয় তখন কিন্তু বিভিন্ন শিলাকে সহজেই কিন্তু ক্ষয় করতে পারে। এই বালুকণা সমৃদ্ধ বায়ু, শুধু বায়ু যতটা ক্ষয় করে তার সঙ্গে যদি বালি বা বায়ুর সঙ্গে যদি বালি মিশে থাকে, বালুকণা যুক্ত বায়ু হয়, বাতাস প্রবাহিত হয়, তাহলে তার দ্বারা কিন্তু শিলা অনেক সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্যই কিন্তু এই সমস্ত মরুভূমি অঞ্চলগুলোতে এই বায়ুর দ্বারা বিভিন্ন রকমের ক্ষয়কার্যের দ্বারা বা বায়ুর দ্বারা বায়ুর শক্তিটা বেশি কাজ করে এখানে। তবে বালুকণা সমৃদ্ধ বায়ু কিন্তু একটা কারণ, এখানের ওই বায়ুর শক্তির একটা অন্যতম কারণ। 4 নম্বর হচ্ছে আবহবিকার। বিশেষ করে যান্ত্রিক আবহবিকার। তো দেখো, আমরা জানি যে মরুভূমি অঞ্চলে দিনের বেলায় প্রচন্ড উত্তাপ থাকে আর রাত্রের বেলায় আবার প্রচুর ঠান্ডা থাকে। তো এই যে তাপমাত্রার যে পার্থক্য সেটা মরুভূমি অঞ্চলে কিন্তু খুব বেশি, তাপমাত্রার পার্থক্য বা প্রসর এটা কিন্তু খুব বেশি হয়। এর ফলে শিলা ফেটে যায়, শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং পরবর্তীকালে সেটা বালির কণায় পরিণত হয়, এবং সেই বালির কণা আবার বাতাসের সঙ্গে মিশে বাতাসকে আরো শক্তিশালী করে। তাহলে এই যান্ত্রিক আবহবিকার এটা একটা কারণ যে এখানের বায়ুর প্রাধান্য বেশি, তার কারণ হচ্ছে যান্ত্রিক আবহবিকার। আর 5 নম্বর হচ্ছে উদ্ভিদের অভাব। তো দেখো, এই দুটো অঞ্চলই উদ্ভিদ কম থাকে, মরুভূমি অঞ্চলে তো খুবই কম থাকে, উপকূলবর্তী অঞ্চলেও অপেক্ষাকৃত কম থাকে। তো উদ্ভিদ কম থাকায় কি হয়, উদ্ভিদের শিকড় কি করে মাটিকে শক্তভাবে ধরে রাখে, আবদ্ধ করে রাখে। এবার যেহেতু উদ্ভিদ থাকে না, ফলে এখানকার মাটি আলগা হয়, ফলে বায়ুর ফলে সহজেই মাটি ক্ষয়প্রাপ্ত হয় এবং বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করে। তাহলে উদ্ভিদের অভাব এখানে বিভিন্ন রকম যে বায়ুর দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্টি করে, তার একটা অন্যতম কারণ হচ্ছে উদ্ভিদের অভাব। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য এই মরু অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলে বায়ুর যে কাজের প্রাধান্য সেটা বেশি হয়। বোঝা গেল? ওকে। ওকে, এইবার এই বিভিন্ন রকম ভূমিরূপ আলোচনা করার আগে যে সমস্ত পৃথিবীতে মরুভূমিগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। তো তার আগে বলি, মরুভূমিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি আর একটা হচ্ছে শীতল মরুভূমি। তো আগে চলো উষ্ণ মরুভূমিগুলোকে দেখে নিই। পৃথিবীর সব থেকে বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। দেখো, এই বিশাল অঞ্চল জুড়ে রয়েছে সাহারা মরুভূমি, এই বিশাল অঞ্চল জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। তো এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, ঠিক আছে। এটা আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকাতে আরেকটা মরুভূমি অবস্থিত, সেটা হচ্ছে কালাহারি মরুভূমি। এ দেখো, কালাহারি মরুভূমি এখানে অবস্থিত। তো এটা হচ্ছে দ্বিতীয় উষ্ণ মরুভূমি। তারপর হচ্ছে দেখো অস্ট্রেলিয়ার মরুভূমি, এইটাও দেখো কিন্তু উষ্ণ মরুভূমির মধ্যে পড়ে, এখানে উষ্ণ মরুভূমির মধ্যে পড়ে কালাহারি অস্ট্রেলিয়ার মরুভূমি, এটাও পড়ে। তারপরে দেখো আমাদের ভারতবর্ষের থর মরুভূমি, এই যে থর মরুভূমি, এটাও কিন্তু একটা উষ্ণ মরুভূমির মধ্যে পড়ে। তাহলে এইগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন রকমের উষ্ণ মরুভূমি। বোঝা গেল? তাহলে সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, অস্ট্রেলিয়ার মরুভূমি এবং থর মরুভূমি, এগুলো হচ্ছে উষ্ণ মরুভূমি। এবার চলো দেখি শীতল মরুভূমি, যেগুলোতে মরুভূমি কিন্তু উষ্ণতা কিন্তু থাকে না, খুব ঠান্ডা থাকে, সারা বছর বরফ জমে থাকে, সেরকমও কিন্তু মরুভূমি হয়। তো সেটা দেখো কি, সব থেকে শীতল মরুভূমি হচ্ছে, তাহলে এই উষ্ণ মরুভূমির মধ্যে এটা বলে দিই, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কি? সাহারা মরুভূমি, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। থর মরুভূমি হচ্ছে ভারতের বৃহত্তম উষ্ণ মরুভূমি, ঠিক আছে। আর এটা হচ্ছে গোবি মরুভূমি, দেখো এখানে হচ্ছে গোবি মরুভূমি অবস্থিত, ঠিক আছে। এই গোবি মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম
শীতল মরুভূমি। তো এটা একটা শীতল মরুভূমির মধ্যে পড়ে এবং এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি অঞ্চল। ঠিক আছে, এছাড়াও দেখো শীতল মরুভূমি কি আছে, আটাকামা মরুভূমি, এটাও শীতল মরুভূমি এবং এটা শুষ্কতম মরুভূমি। শুষ্কতম মরুভূমি, আমি মরুভূমিটাকে সংক্ষেপে একটু মরু বলে লিখে দিচ্ছি। তাহলে আটাকামা মরুভূমি হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি। এরপরে রয়েছে এখানে রয়েছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড এটাও শীতল মরুভূমির মধ্যে পড়ে। আর এ দেখো আন্টার্কটিকা, এটাও শীতল মরুভূমির মধ্যে পড়ে। আন্টার্কটিকা এটা শীতল মরুভূমির মধ্যে পড়বে, আন্টার্কটিকা শীতল মরুভূমির মধ্যে পড়বে। তো এইগুলো হচ্ছে তাহলে শীতল মরুভূমি। কি কি হচ্ছে, গোবি মরুভূমি বৃহত্তম শীতলতম মরুভূমি, আটাকামা মরুভূমি হচ্ছে শুষ্কতম এবং শীতলতম মরুভূমি, আর তারপর হচ্ছে আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ড, এগুলো হচ্ছে শীতলতম মরুভূমি। আর উষ্ণতম মরুভূমি কি, সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির মধ্যে পড়ে, কালাহারি মরুভূমি, তারপরে অস্ট্রেলিয়ার মরুভূমি এবং ভারতের থর মরুভূমি। ভারতের মধ্যে বৃহত্তম হচ্ছে থর মরুভূমি। বোঝা গেল? তাহলে এই উষ্ণ মরুভূমি আর শীতল মরুভূমিগুলো তোমরা একটু জেনে রাখবে। ওকে, এইবার এইবার আমরা জানবো বালুকণা সৃষ্টির ধারণা। কিভাবে এই যে মরুভূমি অঞ্চলে যে বালুকণা থাকে, বালি থাকে, কিভাবে সেই বালি সৃষ্টি হয়। তো দেখো মরুভূমি অঞ্চলে দেখো আমরা জানি যে তাপমাত্রার, একটু আগেই পড়লাম, তাপমাত্রার প্রসর বা তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয়। দিনের বেলায় সেখানে প্রচন্ড গরম আর রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা। তো এই যে তাপমাত্রার পার্থক্য, দিনের বেলায় প্রচন্ড গরম, রাতের বেলায় প্রচন্ড ঠান্ডা, এর ফলে কি হয়, শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হয়। দেখো শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে, শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে। এইবার এই ফাটল বরাবর এইরকম তাপমাত্রার পার্থক্য বছরের পর বছর হতে হতে এই শিলার মধ্যে ফাটল হতে হতে শিলাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখো শিলাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। এইবার এই চূর্ণ বিচূর্ণ হতে হতে শিলার মধ্যে থাকে কোয়ার্টজ বলে একটা খনিজ, সেই কোয়ার্টজ বা শিলার টুকরো বাতাসের মধ্যে যখন খুব ছোট ছোট হয়ে যায় তখন সেটা বাতাসের সঙ্গে মিশে যায়। তো দেখো এই যে কণাগুলো মিশেছে এগুলোকে বলা হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজ, তো এই কোয়ার্টজ বা এই বিভিন্ন এই কণাগুলো যখন বায়ুর সঙ্গে মিশে যায় তখন বায়ুর শক্তি আরো বেড়ে যায়। বায়ুর শক্তি কি হয়, আরো বেড়ে যায়। এইবার বায়ুর সঙ্গে বায়ু এবং তার সঙ্গে কোয়ার্টজ এই মিশে আবার এই শিলার মধ্যে সেগুলোকে ধাক্কা দেয়, শিলার মধ্যে সেগুলোকে ধাক্কা দেয় বা শিলার সঙ্গে ঘর্ষণ লাগে। শিলার মধ্যে ধাক্কা খেয়ে শিলাকে আরো মানে টুকরো টুকরো করে আরো সেই শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে আরো ভেঙে পড়ে। তারপর আবার যে ভেঙে পড়ে আবার ছোট ছোট আরো সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়, সেগুলো আবার বালি বায়ুর সঙ্গে মেশে পুনরায় বায়ু আরো শক্তিশালী হয় এবং আবার একই রকম ভাবে সেই শিলাকে ক্ষয় করে। এইভাবে পর্যায়ক্রমে এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং এক সময় শিলাটা ক্ষয় পেয়ে বালুকণায় পরিণত হয়, শিলাটা ক্ষয় পেয়ে বালুকণায় পরিণত হয়। বোঝা গেল? তাহলে কি হলো, প্রথমে যান্ত্রিক আবহ বিকারের মাধ্যমে শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো এবং শিলার মধ্যে থাকা কোয়ার্টজ বাতাসের সঙ্গে মিশে গিয়ে বাতাস এবং আরো শক্তিশালী হয়ে উঠলো বাতাস, সেই বাতাস শিলার মধ্যে গিয়ে ধাক্কা দিল এবং শিলা আরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো এবং সেই ভাঙা টুকরো সেই শিলা চূর্ণ আবার বাতাসে মিশে বাতাসকে আরো বেশি শক্তিশালী করলো এবং ক্রমাগত এরকম শিলা ক্ষয় পেতে পেতে এবং সেই ক্ষয় পাওয়া পদার্থ বায়ুর সঙ্গে মিশে বায়ু আরো শক্তিশালী হয়ে শিলাকে পুনরায় ক্ষয় করে, এইভাবে ক্ষয় পেতে পেতে এক সময় শিলা বালির কণায় পরিণত হয়। ঠিক আছে, এবার এই বালির যে ব্যাস, বালির যে ব্যাস সেটা 0.2 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হতে পারে। বালির যে কণা তার ব্যাস, বালির যে কণা তার ব্যাস 0.2 থেকে 2 মিলিমিটার হতে পারে, 0.2 থেকে 2 মিলিমিটার হতে পারে। ঠিক আছে, বালির যে ব্যাস। তাহলে এইভাবে কিন্তু বালি সৃষ্টি হয়। বোঝা গেছে? ওকে।
ওকে, এবার আমরা বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো দেখো, মরুভূমি অঞ্চলে মূলত এই বায়ুর দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলো মরুভূমি অঞ্চলেই দেখা যায়। উপকূলবর্তী অঞ্চলে বায়ু থাকলেও অতটা প্রাধান্য থাকে না, তো মূলত মরুভূমি অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। তো যেখানে বায়ুর গতিবেগ খুবই বেশি, বায়ুর শক্তি খুব বেশি, সেখানে বায়ু ক্ষয় কার্য করে। যেমন নদীর দ্বারাও আমরা দেখেছি, নদীর খুব শক্তি যেখানে বেশি সেখানে ক্ষয় কার্য করে, আবার কোথাও গিয়ে সঞ্চয় করে। ঠিক তেমনই হিমবাহের ক্ষেত্রেও তাই দেখেছি, বায়ুর ক্ষেত্রেও ঠিক তাই হয়। বায়ুর যেখানে শক্তি খুব বেশি সেখানে বায়ু সামনে শিলা যা কিছু পায় সেগুলোকে ক্ষয় করে। তো এই ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় চলো আমরা দেখে নিই। ওকে, তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে অপসারণ গর্ত বা ব্লো আউট। তো কি হয় দেখো, মরুভূমি অঞ্চলে প্রবল গতিবেগে বায়ু প্রবাহিত হয়। সেই প্রবল গতিবেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় অনেক সময় মরুভূমি অঞ্চলের বালি অপসারিত হয়ে বা সরে গিয়ে একটা গর্তের সৃষ্টি করে। সেই গর্তটাকে বলা হয় অপসারণ গর্ত বা ব্লো আউট। বোঝা গেল? আমি কিন্তু সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি না, আমি বিশ্বাস করি যে কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। তো সেই কনসেপ্টটা ভালো করে বোঝার দিকে তোমরা গুরুত্ব দেবে। ওকে, তো উদাহরণ আমরা দেখব। উদাহরণ হচ্ছে মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। উদাহরণগুলো তোমরা মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য। অপসারণ গর্তকে মঙ্গোলিয়াতে প্যাংকিয়াং হলো বলা হয়। তাহলে মঙ্গোলিয়াতে কি বলা হয়? প্যাংকিয়াং হলো বলা হয়। আর অপসারণ গর্তকে ভারতের থর মরুভূমিতে বলা হয় ধান্ধ। থর মরুভূমিতে বলা হয় ধান্ধ বলা হয়। বোঝা গেল? তাহলে মঙ্গোলিয়াতে বলা হয় প্যাংকিয়াং হলো, আর ভারতের থর মরুভূমিতে বলা হয় ধান্ধ। বোঝা গেল? আর পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হচ্ছে মিশরের কাতারা। বুঝে মনে থাকবে? ওকে, ওকে। 2 নম্বর যে ভূমিরূপ সেটা হচ্ছে গৌড়, বায়ুর ক্ষয়কার্যের দ্বারা। তো দেখো কি হয়, মরুভূমি অঞ্চলে বায়ু মূলত খুব একটা উঁচুতে প্রবাহিত হয় না, ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি প্রবাহিত হয়। মূলত 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে, 2 থেকে 3 মিটারের মধ্যে বায়ু বেশি শক্তিশালী। এখানে মরুভূমি অঞ্চলে 2 থেকে 3 মিটারের মধ্যে, খুব একটা উঁচুতে কিন্তু বায়ু প্রবাহিত হয় না। এইবার 2 থেকে 3 মিটারের মধ্যে হওয়ার ফলে যেসব শিলাগুলো তার থেকে উঁচু, 2 থেকে 3 মিটারের বেশি উঁচু, ধরো 5 মিটার, 7 মিটার, 10 মিটার উঁচু, সেগুলো কি হয়, শিলার যেহেতু 2 থেকে 3 মিটারের মধ্যে বায়ু বেশি প্রবাহিত হয়, ফলে সেই সব শিলার নিচের দিকের অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। বায়ুর এই বায়ুর এই প্রবল বেগে যেহেতু নিচের দিকে প্রবাহিত হয়, বায়ুর সঙ্গে, তো আমরা জানি যে বায়ুর সঙ্গে বালিকণাও মিশে থাকে। তো এই অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে, বায়ুর সঙ্গে মিশে থাকে এই বালুকণা সঙ্গে শিলার ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় সেটাকেই বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তো যেহেতু নিচের দিকে বায়ু প্রবাহিত বেশি হয়, তাই কি হয়, এই নিচের দিকের অংশটা বেশি ক্ষয় হয়। অবঘর্ষ প্রক্রিয়ায় কি হয়, নিচের দিকেরটা বেশি ক্ষয় হয়, নিচের দিকের অংশটা বেশি ক্ষয় হয়, ফলে নিচের দিকেটা ক্রমশ সরু হয়ে যায় আর উপরের দিকে একটা চওড়া থাকে। এর ফলে একটা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ তৈরি হয়। দেখো, নিচের দিকেরটা সরু, উপরের দিকেরটা চওড়া, একটা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে গৌড়। গৌড় বলা হয় বা গাড়া বলা হয় বা মাশরুম রক বলা হয়, অনেকটা মাশরুমের মতো দেখতে হয়, তাই মাশরুম রক বলা হয়, গৌড় গাড়া বা মাশরুম রক বলা হয়। তাহলে কিভাবে হলো, যে মরুভূমি অঞ্চলে বায়ু প্রধানত 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে, 2 থেকে 3 মিটারের মধ্যে, ভূপৃষ্ঠ থেকে 2 থেকে 3 মিটারের মধ্যে বেশি শক্তিশালী থাকে। এবং শিলা, এর ফলে শিলার নিচের অংশগুলো যেগুলো তার থেকে বেশি উঁচু যে সমস্ত শিলা হয়, শিলার নিচের অংশটা অবঘর্ষ প্রক্রিয়ায় বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে নিচের অংশটা সরু হয় আর উপরের দিকটা ক্ষয়প্রাপ্ত হয় না বলে চওড়া থাকে। এর ফলে একটা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ তৈরি হয়, তাকেই বলা হচ্ছে গৌড়। বোঝা গেল? তো কোথায় দেখা যায়? সাহারা ও ইরান মরুভূমি অঞ্চলে গৌড় দেখা যায়। সাহারা ও ইরান মরুভূমি অঞ্চলে গৌড় দেখা যায়। ওকে, ওকে। পরবর্তী দেখো, জীবজ্ঞান, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অন্য একটা ভূমিরূপ জীবজ্ঞান। তো দেখো কি হয়, যদি মরুভূমি অঞ্চলে ভূপৃষ্ঠের
ওপরে শিলাগুলো ঠিক পর্যায়ক্রমে কঠিন আর কোমল শিলা পরপর থাকে, কঠিন কোমল এইভাবে পরপর থাকে। তো এখানে দেখো কঠিন কোমল এগুলো হচ্ছে কঠিন শিলা, এইগুলো এগুলো হচ্ছে কঠিন, এগুলো হার্ড, আর এগুলো হচ্ছে সফট। ঠিক আছে, এই হার্ড আর এটা হচ্ছে সফট, এটাও হার্ড, এটা হচ্ছে সফট। তাহলে এইভাবে যদি পর্যায়ক্রমে থাকে ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে মানে ভূপৃষ্ঠের সমান্তরালে, দেখো এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই মাটির সমান্তরালে পরপর পর্যায়ক্রমে থাকে। ঠিক যেমন ক্রিম বিস্কুট হয়, ক্রিম বিস্কুটে দেখবে সাপোজ ধরো না অরিও বিস্কুট, কি হয় নিচের দিকে শক্ত শিলা, মাঝে যে ক্রিমটা সেটা হচ্ছে নরম শিলা, আবার তার উপরে আরেকটা শক্ত শিলা, আরেকটা বিস্কুট, তাহলে এই রকম থাকে। এইবার যদি এই রকম থাকে পর্যায়ক্রমে ঠিক এইভাবে কঠিন নরম এইভাবে যদি থাকে, তাহলে এবার বলো বায়ু কোন শিলাটাকে বেশি ক্ষয় করবে, কঠিনটাকে না নরমটাকে? স্বাভাবিক, নরম শিলাগুলো বেশি ক্ষয় পাবে, তাই তো, নরম শিলাগুলো বেশি ক্ষয় পাবে। এইবার নরম শিলাগুলো ক্ষয় পেয়ে কি হবে, ধীরে ধীরে ক্ষয় পেতে পেতে দেখো নরম শিলাটা ক্ষয় পাবে, আর কঠিন শিলাটা কম ক্ষয় পাবে বা ক্ষয় পাবে না। ফলে কি হয়, নরম শিলাটা ক্ষয় পেয়ে কি হয়, এরকম টেবিলের মতো একটা ভূমিরূপ সৃষ্টি হয়, টেবিলের মতো। এই ভূমিরূপটা কি বলা হচ্ছে, জিওগ্যান। বোঝা গেল? আরেকবার বলি, ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে কঠিন শিলার নরম শিলা পর্যায়ক্রমে থাকলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে নরম শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, এবং এর ফলে কি হয়, নরম শিলাটা ক্ষয় পেতে পেতে একটা টেবিলের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। নরম শিলাটা ক্ষয় পায় কিন্তু কঠিন শিলাটা ক্ষয় পায় না, ফলে টেবিলের মতো একটা ভূমিরূপ সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে জিওগ্যান। বোঝা গেল? তাহলে টেবিলের মতো ভূমিরূপ সৃষ্টি হচ্ছে জিওগ্যান। কিভাবে হচ্ছে, যে নরম শিলাটা বেশি ক্ষয় পাচ্ছে, কঠিন শিলাটা ক্ষয় পাচ্ছে না, ফলে টেবিলের মতো নিচের দিকটা ক্ষয় শুরু হয়ে যাচ্ছে, উপরের দিকে একটা টেবিলের মতো থাকছে, এটাই হচ্ছে জিওগ্যান। কোথায় দেখা যায়? কালাহারি, আমেরিকার সোনোরান মরুভূমিতে জিওগ্যান দেখা যায়, কালাহারি আর আমেরিকার সোনোরান মরুভূমিতে দেখা যায়। তো তোমরা উদাহরণটা একটু মনে রাখবে, কালাহারি আর আমেরিকার সোনোরান মরুভূমিতে জিওগ্যান দেখা যায়। বোঝা গেল? আচ্ছা, এবার একই রকম আগেরটার মতোই, কিন্তু শিলার যে প্যাটার্ন সেটা একটু আলাদা। দেখো এটাকে বলা হচ্ছে ইয়ারদান। তো যদি মরুভূমির মধ্যে শিলাগুলো কঠিন শিলা আর কোমল শিলা যদি পাশাপাশি উলম্ব ভাবে থাকে, মানে লম্বালম্বি ভাবে থাকে, পাশাপাশি উলম্ব ভাবে থাকে, ঠিক এরকম বইগুলো ধরে নাও, ঠিক এইরকম ভাবে, এই যে পাশাপাশি কঠিন শিলা নরম শিলা এইভাবে যদি উলম্ব ভাবে থাকে, ঠিক বইয়ের তাকে যেমন বইগুলোকে আমরা রাখি ঠিক এইভাবে থাকে, তাহলে কি হবে দেখো, ঠিক একইভাবে এই যে ধরো কঠিন শিলা কোমল শিলা, এটা হার্ড এটা সফট, এটা হার্ড এটা সফট। তো এইরকম যদি থাকে তাহলে কি হবে, একই রকম ভাবে বায়ুর দ্বারা নরম শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা। আচ্ছা, এখানে একটু অবঘর্ষ প্রক্রিয়ার কথাটা বারবার আসছে, একটু বলে দিই। অবঘর্ষ প্রক্রিয়া হচ্ছে বায়ুর সঙ্গে এই যে বালিকণা বা বালুর কণা কোয়ার্টস এগুলো মিশে থাকে, তো এর দ্বারা এই বায়ু এবং বায়ুর সঙ্গে মিশে থাকা এই সমস্ত পদার্থের দ্বারা শিলা যখন বায়ু প্রবাহিত হয় তখন শিলার সঙ্গে যে ঘর্ষণ খেয়ে যে শিলা ক্ষয়প্রাপ্ত হয় সেটাকেই বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। বোঝা গেল? তো এই অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে নরম শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। দেখো নরম শিলাটা ক্ষয় পেয়েছে, নরম শিলাটা ক্ষয় পেয়ে কি হয়, এই কঠিন শিলাটা কিন্তু শক্তভাবে থাকে, আর নরম শিলাটা ক্ষয় পেয়ে কি হয়, একটা সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়, এই সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়, এই যে ভূমিরূপটাকে বলা হচ্ছে ইয়ারদান। বোঝা গেল? তাহলে কঠিন শিলা আর নরম শিলা যদি পাশাপাশি উলম্ব ভাবে থাকে, লম্বালম্বি ভাবে থাকে, দেখো সব লম্বালম্বি ভাবে আছে, ঠিক আছে, লম্বালম্বি ভাবে থাকে, তাহলে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় নরম শিলাটাকে বেশি ক্ষয় করে। এর ফলে কঠিন শিলা আর নরম শিলার মধ্যে একটা সুড়ঙ্গের মতো সৃষ্টি হয়, কঠিন শিলাগুলো ক্ষয় কম পায়, ফলে কঠিন শিলাগুলো খারাপভাবে থেকে যায়,
আর নরম শিলাগুলো ক্ষয় পেয়ে সুড়ঙ্গের মতো সৃষ্টি করে। এই যে ভূমিরূপটা হয় এটা কি বলা হচ্ছে ইয়ারদান। বোঝা গেল? কোথায় দেখা যায়? সাহারার টিবেস্তিতে সবচেয়ে বড় ইয়ারদান দেখা যায়। তাহলে এটা মনে রাখবে, সাহারার টিবেস্তিতে দেখা যায়, সাহারার টিবেস্তিতে দেখা যায়, সব থেকে বড় ইয়ারদান দেখা যায়। বোঝা গেল? ওকে। ওকে, এরপর দেখো আমরা দেখবো ইনসেলবার্জ কি। ইনসেলবার্জ, তো দেখো মরুভূমি অঞ্চলে যেহেতু বায়ুর প্রাধান্য বেশি থাকে তাই বায়ু নরম শিলাগুলোকে বেশি ক্ষয় করে দেয়। এবার যে সমস্ত কঠিন শিলাগুলো থাকে, ধরে নাও এই অঞ্চলটা আরো অনেক উচ্চভূমি ছিল এখানে, যেগুলো নরম শিলায় ছিল, সেগুলো বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সেগুলো ক্ষয় হতে 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 সেগুলো ক্রমশ আর দেখা যায় না, সেগুলো ক্রমশ হারিয়ে গেছে। এইবার এই যে কঠিন শিলার দ্বারা যেগুলো যে সমস্ত ভূমিগুলো গঠিত সেগুলো অনুচ্চ টিলার মতো অবস্থান করে, সেগুলো অনুচ্চ টিলার মতো অবস্থান করে। তো এই যে কঠিন শিলা দ্বারা গঠিত এই অনুচ্চ টিলাগুলো কি বলা হয়? ইনসেলবার্জ। তাহলে মরুভূমি অঞ্চলে বায়ু ক্ষয়কার্যের ফলে নরম শিলাগুলো ক্রমশ ক্ষয় পেয়ে সেগুলো ক্রমশ হারিয়ে যায়, এবং কঠিন শিলার দ্বারা যে সমস্ত গঠিত ভূমি সেগুলি শুধুমাত্র থেকে যায়। তো এই কঠিন শিলার দ্বারা গঠিত অনুচ্চ টিলার মতো বা ছোট পাহাড়ের মতো যেগুলো দেখা যায় সেগুলো কি বলা হয়? ইনসেলবার্জ। তাহলে এইটা হচ্ছে একটা ইনসেলবার্জ। উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমি অঞ্চলে ইনসেলবার্জ দেখা যায়। কালাহারি মরুভূমি আফ্রিকায় রয়েছে, তো সেই কালাহারি মরুভূমি অঞ্চলে ইনসেলবার্জ দেখা যায়। বোঝা গেল? তাহলে ইনসেলবার্জ কি হলো? অনুচ্চ কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলা, বেশি উঁচু হয় না কিন্তু, অনুচ্চ টিলা, সেটা কি বলা হচ্ছে? ইনসেলবার্জ। কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ, বেশি উঁচু নয় সেরকম টিলা বা ছোট পাহাড়, তা কি বলা হচ্ছে? ইনসেলবার্জ। বোঝা গেছে? কোথায় দেখা যায়? কালাহারি মরুভূমিতে দেখা যায়। ঠিক আছে। ওকে, এবার আমরা বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। বায়ুর সঞ্চয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি করে, তো চলো দেখি। আচ্ছা, তো প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ি, তো দেখো বালিয়াড়ি হচ্ছে বায়ুর এই যে বয়ে আনা বালি, যেখানে বায়ুর গতিবেগ কমে যায় সেখানে গিয়ে সেটা সঞ্চয় করে। বায়ু যখন গতি বেশি থাকে সেখানে বায়ু বয়ে নিয়ে যায় বালি ইত্যাদিকে, যেখানে বায়ুর গতিবেগ কম সেখানে নিয়ে গিয়ে সেগুলো জমা করে, সঞ্চয় করে। তো বায়ুর দ্বারা বায়ু যে বালি সঞ্চিত হয়ে যে স্তূপের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, স্তূপাকারে বালি জমা হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে বালিয়াড়ি। তাহলে বালির বায়ুর গতিবেগ যখন কমে যায় মরুভূমি অঞ্চলে তখন বায়ু সেই বয়ে আনা পদার্থ বালি পলি এগুলো সঞ্চয় করে, এবং সঞ্চিত হতে হতে যে বালির স্তূপ গঠিত হয় তাকেই বলা হচ্ছে বালিয়াড়ি। বোঝা গেছে? এইবার হ্যাঁ, এখানে একটা বলেছে দেখো, রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান, মানে চলমান বালিয়াড়ি, মানে বায়ুর দ্বারা এক এক জায়গায় ক্রমশ সরতে থাকে, তো এটি হচ্ছে ধ্রিয়ান। এবার দেখো বালিয়াড়ি দুই প্রকারের হয়। একটা হচ্ছে তীর্যক বালিয়াড়ি। বালিয়াড়ি বালিয়াড়ি দুই প্রকার। বালিয়াড়ি দুই প্রকার, এক হচ্ছে তীর্যক বালিয়াড়ি, তীর্যক বালিয়াড়ি, আর দুই হচ্ছে রৈখিক বালিয়াড়ি। ওকে, তো দেখো প্রথমে আলোচনা করব তীর্যক বালিয়াড়ি কি। তো দেখো বায়ু প্রবাহের পথে যদি আড়াআড়ি ভাবে যদি বালি সঞ্চিত হয় আড়াআড়ি ভাবে, তো দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই ছবিটা দেখলে ধরো বায়ু এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তো বায়ু প্রবাহের পথে আড়াআড়ি ভাবে যে বায়ু বালি স্তূপ জমা হয় সেটাকে বলা হচ্ছে তীর্যক বালিয়াড়ি, আড়াআড়ি ভাবে।
বায়ু ধরো এইদিকে যাচ্ছে, তার আড়াআড়ি ভাবে, বায়ু এইদিকে যাচ্ছে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে, এইভাবে। তো আড়াআড়ি ভাবে যদি বালি সঞ্চিত হয় বা বালিয়াড়ির সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে তির্যক বালিয়াড়ি। বোঝা গেল? আর এই তির্যক বালিয়াড়ি যদি আবার অর্ধচন্দ্রাকৃতি হয়, মানে অর্ধেক চাঁদের মতো হয়, অর্ধচন্দ্রাকৃতি হয়, তাহলে তাকে বলা হবে অর্ধচন্দ্রাকৃতি। যদি হয় বালিয়াড়ি, যদি আবার অর্ধচন্দ্রাকৃতি হয়, অর্ধচন্দ্রাকৃতি তির্যক, অর্ধচন্দ্রাকৃতি তির্যক বালিয়াড়ি কে বলা হয় বারখান। অর্ধচন্দ্রাকৃতি তির্যক বালিয়াড়িকে বলা হয় বারখান। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি তির্যক বালিয়াড়িকে বলা হচ্ছে বারখান। এই যে অর্ধচন্দ্রাকৃতি মানে অর্ধেক চাঁদের মতো, এটাকে বলা হচ্ছে বারখান। আর 2 নম্বর যে বালিয়াড়ি সেটা হচ্ছে রৈখিক বালিয়াড়ি। তো দেখো, বায়ু প্রবাহের পথে যদি মানে লম্বালম্বি ভাবে বা এক বায়ু প্রবাহের দিকে যদি মানে বালির স্তূপ জমা হয়ে বা বালিয়াড়ির সৃষ্টি হয়, বায়ু প্রবাহের দিকে লম্বালম্বি ভাবে, বায়ু প্রবাহের দিকে যদি লম্বালম্বি ভাবে যদি বালির স্তূপ জমা হয়ে বালিয়াড়ির সৃষ্টি করে, তাহলে তাকে বলা হবে রৈখিক বালিয়াড়ি। তাহলে বায়ুর প্রবাহের দিকে লম্বালম্বি ভাবে যে বালিয়াড়ির সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে রৈখিক বালিয়াড়ি। রৈখিক বালিয়াড়িকে বলা হয় সিপ বালিয়াড়ি। সিপ বালিয়াড়ি, সিপ বালিয়াড়ি। বোঝা গেল? তাহলে তির্যক বালিয়াড়ি আর রৈখিক বালিয়াড়ি। এবার দেখি তির্যক বালিয়াড়ির কিছু বৈশিষ্ট্য। দেখো, তির্যক বালিয়াড়ির দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় একই হয়, দৈর্ঘ্য আর প্রস্থ প্রায় একই রকম হয়। ঠিক আছে, তির্যক বালিয়াড়িগুলোর উচ্চতা 15 থেকে 30 মিটার মতো হতে পারে, 15 থেকে 30 মিটার মতো এর উচ্চতা হতে পারে। আর এই তির্যক বালিয়াড়ির দুই অংশে দুটো সিংহের মতো অংশ তৈরি হয়। দেখো, এই যে সিংহের মতো অংশ তৈরি হয়, বোঝা গেল? সিংহের মতো অংশ তৈরি হয়। আর রৈখিক বালিয়াড়িগুলো দেখো, রৈখিক বালিয়াড়িগুলো লম্বায় অনেক দূর পর্যন্ত হতে পারে, লম্বায় এগুলো প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হয়। আর এগুলোর এগুলোর যে দৈর্ঘ্য সেটা কিন্তু খুব কম হয়, এগুলোর দৈর্ঘ্য প্রায় খুবই কম হয়। আর উচ্চতা 100 মিটারের মতো হতে পারে। তাহলে এগুলো লম্বায় প্রায় 100 কিলোমিটার হয় আর উচ্চতা 100 মিটারের মতো হতে পারে। আরেকটা বিষয় দেখো, এই তির্যক বালিয়াড়ি কিন্তু পরে রৈখিক বালিয়াড়িতে পরিণত হতে পারে। কিভাবে হয় দেখো, এই তির্যক বালিয়াড়ির এই সিংহের অংশ দুটো ক্রমাগত প্রসারিত হয়ে মানে এই মাঝের বালির দ্বারা এই মাঝের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়। যখন খুব তীব্র বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, সাপোজ ধরে নাও এই মাঝের অংশটা বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়েছে বা বায়ুর দ্বারা এই বালির অংশটা উড়ে গেছে। এবার এই অংশটা, এই সিংহের অংশ দুটো ক্রমাগত প্রসারিত হয়, এই যে প্রসারিত হয়ে মানে এই অংশ দুটোতে বালি সঞ্চিত হয়ে ক্রমশ দেখো এইরকম লম্বালম্বি বালিয়াড়ি সৃষ্টি করছে। ঠিক আছে, তো এইভাবে মানে তির্যক বালিয়াড়ি থেকেই পরবর্তীকালে অনেক সময় এই রৈখিক বালিয়াড়ি বা সিপ সৃষ্টি হয়। বোঝা গেল? রৈখিক বালিয়াড়ি বা সিপ সৃষ্টি হতে পারে তির্যক বালিয়াড়ি থেকে। ওকে, আরেকটা হচ্ছে এই যে রৈখিক বালিয়াড়ি আছে, এগুলোর যে উপরের অংশ মানে শীর্ষ অংশ, সেগুলো করাতের মতো হয়। দেখো, করাতের মতো হয়, ধারালো হয়। উপরের যে শীর্ষ অংশগুলো সেগুলো করাতের মতো ধারালো হয়। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য তির্যক বালিয়াড়ি আর রৈখিক বালিয়াড়ি। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, যেটা হচ্ছে লোয়েস। তো দেখো, মরুভূমির বালি পলি বেশি থাকে না, বালিটাই বেশি থাকে। বালি যখন বায়ুর দ্বারা উড়ে গিয়ে অন্য কোথাও গিয়ে জমা হয়ে সেখানে একটা ভূমির সৃষ্টি করে, কোনো নিচু অংশ ভরাট করে কোনো সমভূমি তৈরি করে বা একটু উচ্চভূমি তৈরি করে,
সেই তাকেই বলা হয় লোয়েস। তাহলে মরুভূমির বালি, পলি ইত্যাদি উড়ে গিয়ে যদি অন্যত্র কোথাও জমা হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করে, উঁচু ভূমিরূপ সৃষ্টি করে বা নিচু জায়গায় ভরাট করে সমভূমির সৃষ্টি করে, তাহলে তখন তাকে বলা হয় লোয়েস। যেমন একটা এক্সাম্পল দেখো, গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদীর উপত্যকার সেটা জমা হয়েছে। সেই বালি গিয়ে জমা হয়ে একটা ভূমির সৃষ্টি করেছে দেখো। তাহলে এই যেটাই হচ্ছে লোয়েস ভূমি। তাহলে গোবি মরুভূমি থেকে বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহো, এই দেখো হুয়াংহো নদী, এটা হচ্ছে হুয়াংহো নদী, এই দেখো হুয়াংহো নদী, হুয়াংহো নদী। তো এই হুয়াংহো নদীর উপত্যকায় এই যে বালি জমা হয়ে এই যে লোয়েস সমভূমির সৃষ্টি করেছে, বোঝা গেল? আচ্ছা, আর যেহেতু এই বালি বা পলি এগুলো তো হলুদ রঙের হয়, তাহলে এই ভূমিটা কিন্তু হলুদ রঙের তৈরি হয়। আর দেখো এই বালি যেহেতু এই হুয়াংহো নদীতেও যখন উড়ে আসে তখন এই হুয়াংহো নদীর জলের সঙ্গে মেশে, তাই এই হুয়াংহো নদীর জলও কিন্তু হলুদ বর্ণের হয়, হলুদ রঙের হয়, তাই একে বলা হয় পিত নদী। এই হুয়াংহো নদীকে কেন, যে এই গোবি মরুভূমির যে বালি সেটা বা পলি সেটা এসে এই জলেও কিন্তু মেশে, উড়ে এসে জলেও কিন্তু অনেক মেশে, ফলে এই জলের রঙও কিন্তু হলুদ হয়, পিত রঙের হয়, তাই এটাকে বলা হয় পিত নদী। বোঝা গেল? তাহলে কিভাবে লোয়েস সমভূমির সৃষ্টি হয়? মরুভূমি থেকে বালি উড়ে এসে জমা হয়ে এই লোয়েস সমভূমির সৃষ্টি হয়। তার উদাহরণ হচ্ছে গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের হুয়াংহো নদীর উপত্যকায় এরকম লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। বোঝা গেল? মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে চীনের হুয়াংহো নদীর তীরে জমা হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। বোঝা গেল? উদাহরণটা মনে রাখবে। ওকে, এবার আমরা আলোচনা করব বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ু আর জল একসঙ্গে মিশে কাজ করে কি ভূমিরূপ সৃষ্টি করে, তো দেখো। আচ্ছা, তো এখানে ছবিগুলো দেওয়া রয়েছে। তো দেখো আমরা দেখলাম যে মরুভূমি অঞ্চলে যে অনুচ্চ টিলাগুলো কঠিন শিলায় তৈরি, সেগুলোকে ইনসাল বেল্ট বলা হয়। কঠিন অনুচ্চ টিলা বা উচ্চভূমি যেগুলো আছে মরুভূমিতে, সেগুলোকে বলা হচ্ছে ইনসাল বেল্ট। তো দেখো মরুভূমির পাদদেশে ওই উচ্চভূমির পাদদেশে যে বিস্তীর্ণ শিলাময় ঢালু অঞ্চলগুলো থাকে, শিলাময়, এগুলো বিভিন্ন শিলা পাথর রয়েছে, শিলাময় 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 বিস্তীর্ণ ঢালু অংশ থাকে, তাকে বলা হচ্ছে পেডিমেন্ট। তাহলে মরুভূমির উচ্চভূমির পাদদেশের বিস্তীর্ণ মানে বিশাল একটা চওড়া বিস্তীর্ণ ঢালুময় বিস্তীর্ণ শিলাময় শিলা রয়েছে, এখানে যে ঢালু অংশ তাকেই বলা হচ্ছে পেডিমেন্ট। ওকে, এবার এই পেডিমেন্টের মধ্যে দিয়ে অনেক নদী প্রবাহিত হয়, অনেক নদী বা জলধারা প্রবাহিত হয়। এবার এই জলধারার বয়ে আনা বিভিন্ন নুড়ি, পাথর, পলি ইত্যাদি জমা হয়ে এই পেডিমেন্টের নিচে দেখো এগুলো জমা হয়ে শঙ্কু আকৃতির ভূমি তৈরি করে, শঙ্কু আকৃতির ভূমি তৈরি করে, ঠিক আছে? শঙ্কু আকৃতি বা ত্রিকোণা আকৃতির ভূমি তৈরি করে, সেগুলোকে বলা হয় পলল ব্যাজনী, ঠিক আছে? এবার অনেকগুলো পলল ব্যাজনী যুক্ত হয়ে একটা বৃহৎ পলল ভূমির সৃষ্টি করে। বৃহৎ দেখো, পুরোটা কিন্তু একটা আবার মানে ত্রিকোণাকার ভূমির সৃষ্টি করেছে। এই এক একটা ধরো এক একটা হচ্ছে ব্যাজনী, আবার সবগুলো মিলিয়ে একটা বৃহৎ একটা পলল ভূমির সৃষ্টি করছে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে বাজাদা। কিভাবে হলো আরেকবার বলি। এই পেডিমেন্টের উপর দিয়ে বিভিন্ন জলধারা প্রবাহিত হয় এবং জলধারার বয়ে আনা নুলি, পলি, বালি, কাকর পেডিমেন্টের নিচে সেগুলো সঞ্চিত করে, জমা করে কি করে ত্রিকোণাকার পলল ব্যাজনীর সৃষ্টি করে। ত্রিকোণাকার পলল ব্যাজনী মানে হাত পাখার মতো যেগুলো হয়, আমরা আগে পড়েছি। তো পলল ব্যাজনী মানে হাত পাখা যেমন হয় এরকম, হাত পাখা হয় না এরকম, তো সে হাত পাখার মতো সৃষ্টি করে। তো সেই হাত পাখার মতো পলল ব্যাজনীর সৃষ্টি করে এবং অনেকগুলো পলল ব্যাজনী যুক্ত হয়ে একটা বৃহৎ পলল ভূমি সৃষ্টি করে, অনেকগুলো পলল ভূমি সৃষ্টি করে একটা বৃহৎ পলল ভূমি, মানে একটা পুরোটা দেখা আবার একটা বড় পলল ভূমি হচ্ছে।
তো একটা বড় বৃহৎ পললভূমি সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে বাজাদা। বোঝা গেল? ওকে, এবার 3 নম্বর যেটা হচ্ছে মরুভূমি বিভিন্ন উচ্চভূমির দিয়ে ঘিরে থাকা যে মানে হ্রদ কিভাবে হয় দেখো। উচ্চভূমি থেকে বিভিন্ন নদী প্রবাহিত হয়, উচ্চভূমি থেকে বিভিন্ন নদী বা জলধারা প্রবাহিত হয়, জলধারা প্রবাহিত হয়। সেই জলধারাগুলো উচ্চভূমির তলদেশের উপত্যকায় বা নিচু অংশে জমা হয়ে একটা লবণাক্ত হ্রদের সৃষ্টি করে, লবণাক্ত হ্রদের সৃষ্টি করে। সেই লবণাক্ত হ্রদকে বলা হয়, এই লবণাক্ত হ্রদকে বলা হয়, লবণাক্ত হ্রদকে বলা হয়, লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। তাহলে চারিদিকের উচ্চভূমি থেকে বয়ে আসা বিভিন্ন জলধারা বা নদীর নিচের উপত্যকায় বা নিচু অংশে জমা হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লায়া। বোঝা গেল? তাহলে এই 4টে ভূমিরূপ বায়ু এবং জলধারা উভয়ের কাজের ফলে সৃষ্টি হয়। পেডিমেন্ট, বাজাদা, প্লায়া। আরেকটা এই দেখা যায় এই মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের দ্বারা, সেটা হচ্ছে ওয়াদি। সেটা হচ্ছে ওয়াদি। ওয়াদি কি? তো মরুভূমি অঞ্চলে দেখো যে নদী খাতগুলো থাকে, নদী খাতগুলো থাকে, সেই নদী খাতগুলো বেশিরভাগ সময় তো মরুভূমিতে বৃষ্টি হয় না, তো শুষ্ক থাকে। তো এই শুষ্ক নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি। শুষ্ক নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি। শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। আর সাহারা ভারতের থর মরুভূমিতে, আর ভারতের থর মরুভূমিতে একে বলা হয় নালা। একে বলা হয় নালা। তাহলে ওয়াদি কি? শুষ্ক নদী খাত, একে বলা হয় ওয়াদি। আর ভারতের থর মরুভূমি থেকে কি বলা হয়? একে বলা হয় নালা। বোঝা গেল? তাহলে এই 4টে ভূমিরূপ, পেডিমেন্ট, বাজাদা, প্লায়া আর ওয়াদি, এই 4টে ভূমিরূপ নদী আর জলধারা আর বায়ু উভয়ের কাজের ফলে সৃষ্টি হয়। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মরু অঞ্চলের প্রসারণ ও প্রতিরোধের উপায়। দেখো নিয়ত কিন্তু মরুভূমি প্রসার ঘটছে, মানে পৃথিবীর যে মরু অঞ্চলগুলো আছে সেগুলো যা আছে তার থেকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যে আগে যা ছিল তার থেকে ক্রমশ বাড়ছে, মরুভূমির ক্রমশ প্রসারণ ঘটছে। তো এই প্রসারণের কারণ কি কি সেগুলো আমরা জানবো। তাহলে মরু অঞ্চলের প্রসারণের প্রথমে আমরা আলোচনা করব কারণ সম্পর্কে। প্রথমে আলোচনা হবে কারণ সম্পর্কে। মরু অঞ্চলের প্রসারণের কারণ সম্পর্কে আলোচনা করব। তো কারণটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাকৃতিক, কারণ। প্রাকৃতিক কি কি দেখো, প্রাকৃতিক 1 নম্বর হচ্ছে খরা। 1 নম্বর খরা। দেখো এখন যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন কারণে খরা, মরুভূমি অঞ্চলে এমনিতেই বৃষ্টি হয় না, তো খরার মানে প্রকোপ বাড়ছে, খরা বেশি দেখা যাচ্ছে। ফলে বৃষ্টির অভাবে মরুভূমি অঞ্চলের বায়ু যে মাটি বা বালি সেটা আরো শুষ্ক হচ্ছে এবং ক্রমশ আরো মরুভূমির বিকাশ মানে প্রসারণ ঘটছে বা মরুকরণ ঘটছে এই খরার ফলে। 2 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বা গ্লোবাল ওয়ার্মিং। এখন কিন্তু পৃথিবীর একটা অন্যতম সমস্যা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। পৃথিবীর তাপমাত্রা ক্রমশ প্রতিনিয়ত বেড়েই চলেছে। তো এই যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে এবং মাটি শুকিয়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে। এর ফলে ক্রমশ
মরুভূমির যে মানে মরুকরণ সেটা ক্রমশ বাড়ছে বিশ্ব উষ্ণায়নের একটা ফলে। তো বিশ্ব উষ্ণায়নের ফলেও কিন্তু মরুভূমি বাড়ছে, এটা একটা প্রাকৃতিক কারণ। 3 নম্বর হচ্ছে প্রবল বায়ু প্রবাহ। প্রবল বায়ু প্রবাহ, তো দেখো মরুভূমি অঞ্চলে কিন্তু প্রবল, যেহেতু কোনো বাধা নেই, গাছপালা নেই বা কোনো বাধা নেই, তাই কিন্তু বায়ু প্রবল গতিবেগে প্রবাহিত হয়, প্রচন্ড স্পিডে প্রবাহিত হয়। এবং ধরো মরুভূমি এই পর্যন্ত আছে, বায়ু নিয়ে গিয়ে আরেকটু সেই বালি নিয়ে গিয়ে আরেকটু পাশের অঞ্চলটাকে আরেকটু বাড়িয়ে দিল, পরবর্তীকালে আরেকটু বাড়িয়ে দিল। তো এইভাবে কিন্তু বাড়তেই থাকছে, বায়ুর দ্বারা বালি যে পাশের অঞ্চলগুলোকে ভরাট করে দিচ্ছে। তো এইভাবে প্রবল বায়ু প্রবাহের ফলেও কিন্তু মরুভূমি প্রসার ঘটছে। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য, প্রাকৃতিক কারণগুলোর জন্য মরুভূমির প্রসার ঘটছে। তবে এর থেকেও মানুষের দ্বারা যে সমস্ত কাজ, সেগুলো কিন্তু বেশি মরুভূমির প্রসারের জন্য বেশি মানে ভূমিকা রাখে। তো এবার আমরা যে কারণগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ কি? এক নম্বর হচ্ছে বৃক্ষচ্ছেদন বা গাছ কাটা। বৃক্ষচ্ছেদন, তো মানুষ বিভিন্ন কারণে নির্বিচারে গাছ কাটছে। আর গাছ কি করে, মাটির গাছের শিকড় কি করে মাটিকে শক্তভাবে ধরে রাখে। তো মরুভূমি অঞ্চল বা আশেপাশের অঞ্চলে যদি গাছ কাটা হয়, তাহলে স্বাভাবিকভাবেই মরুভূমির আরো মানে প্রসারণ ঘটবে, মরুকরণ ঘটবে। তো এটা একটা কারণ, বৃক্ষচ্ছেদন। 2 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত পশুপালন। অনিয়ন্ত্রিত পশুপালন। অনিয়ন্ত্রিত পশুপালন, তো দেখো মরুভূমি অঞ্চলে যেহেতু চাষবাস হয় না, ওখানকার মানুষদের বেশিরভাগ লোকেরই প্রধান কাজ হচ্ছে পশুপালন। তারা উট, তারপরে ভেড়া ইত্যাদি বিভিন্ন পশু তারা সেখানে পালন করে, এবং প্রচুর পরিমাণে সেগুলো তারা সেখানে পালন করে। হয়তো এক এক জায়গায় হয়তো কয়েক হাজার থেকে লক্ষ তারা ভেড়া বা অন্যান্য পশু তারা এক জায়গায় পশু পালন করে। তো এই যে তাদের যে চারণ ক্ষেত্রগুলো যেখানে তারা সেগুলোকে পালন করে, সেই সব জায়গায় তারা তাদের যে পায়ের ঘর্ষণের ফলে মাটি আলগা হয়, তারা ঘাস বা যে সমস্ত উদ্ভিদ থাকে সেগুলোকে খেয়ে ফেলে। এর ফলে কি হয়, মাটি আরো বেশি ক্ষয় পায় এবং আরো মরুভূমি কিন্তু বিস্তার ঘটে, প্রসারণ ঘটে। তো এই অনিয়ন্ত্রিত মাত্রায় পশুপালনটাও কিন্তু মরুভূমির প্রসারণের একটা কারণ। 3 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ। অবৈজ্ঞানিক কৃষি, তো মরুভূমি অঞ্চল বা মরু অঞ্চলে চাষবাস যেগুলো হয় সেগুলো অবৈজ্ঞানিক ভাবে অনেক সময় করা হয়। মাটির ভৌমজল বেশি ব্যবহার করা হয় হয়তো অনেক সময়। তো এই সমস্ত অবৈজ্ঞানিক ভাবে বা সেখানে হয়তো বেশি ফলন মানে অনুর্বর মাটিকে উর্বর করার জন্য বেশি রাসায়নিক সার বা অন্যান্য সার প্রয়োগ করা হয় বেশি বেশি করে। তো এইভাবে আলটিমেটলি কিন্তু ওই মাটি অনুর্বর হয়ে আরো বেশি মরুভূমি মরুকরণ ঘটে, তো এই অবৈজ্ঞানিক কৃষির মাধ্যমে। তো এই সমস্ত কাজকর্মের মাধ্যমে, মানুষের দ্বারা এই সমস্ত কাজকর্মের মাধ্যমেও কিন্তু মরুভূমির প্রসারণ ঘটছে। ওকে, এবার আমরা আলোচনা করব প্রতিরোধের উপায় সম্পর্কে। প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করব আমরা। প্রতিরোধের উপায়, তাহলে কি করতে হবে? প্রথম কথা কি করতে হবে? মরুভূমি অঞ্চলে গাছ কাটা বন্ধ করতে হবে। 1 নম্বর হচ্ছে গাছ কাটা বন্ধ করতে হবে। 2 নম্বর কি করতে হবে? প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। মরুভূমি অঞ্চলে যে জলবায়ু
প্রচন্ড উত্তাপ এবং বৃষ্টিপাত কম হয়, সেই রকম জলবায়ুতে বেঁচে থাকতে পারে এরকম বৃক্ষরোপণ করতে হবে। মরুভূমির চারিদিকে সীমান্তে একটা এই ধরনের উদ্ভিদের একটা বেল্ট তৈরি করতে হবে, তাহলে বৃক্ষরোপণ করতে হবে। আর উদ্ভিদ কি করে? মাটিকে শক্তভাবে ধরে রাখে, অনেক জলবায়ুগত দিক থেকেও তো সেগুলো অনেক উদ্ভিদ উপকার করে, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, তাহলে বৃক্ষরোপণ করতে হবে। এটা 3 নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত পশুপালন। নিয়ন্ত্রিত পশুপালন নির্দিষ্ট চারণ ভূমিতে, যেখানে যেখানে পশুপালন, একটা নির্দিষ্ট চারণ ভূমিতে নিয়ন্ত্রিত মাত্রায় পশুপালন করতে হবে। প্রচুর পশুপালন নয় করে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট চারণ ভূমিতে, চারণভূমি অর্থাৎ যেখানে পশুদেরকে বিচরণ করতে দেওয়া হয়, পশুরা যেখানে চড়ে, সেই সেই জায়গাটাকে বলা হচ্ছে চারণভূমি। সেটা একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে, যেখানে সেখানে নয়, সব জায়গায় নয়। আর কৃষিকাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে, এটা করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। আর 5 নম্বর হচ্ছে মানুষের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে মরুকরণ সম্পর্কে, যে এটার ক্ষতি কি, এটা কিভাবে আমরা এটাকে পৃথিবীকে, এটা কিভাবে রোধ করে পৃথিবীকে আরো আমরা ভালো করতে পারি, পৃথিবীকে আরো সুস্থ করতে পারি, তো সেটা মানুষকে সচেতন হতে হবে। তো এইভাবে আমরা কিন্তু মরুকরণকে বন্ধ করতে তো পারবো না, হয়তো কমাতে পারি, বা আর যাতে না বাড়ে সেটার ব্যবস্থা করতে পারি। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো আগের দুটো পার্ট এবং এই পার্টে আমরা এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।